সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের নতুন ভিডিওতে। আজ আমাদের আলোচ্য কারক। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ব্যাকরণের। কারক শব্দটি আমি দেখো লিখে রেখেছি বোর্ডে। কারক শব্দের ব্যুৎপত্তি প্রথমেই আমি পাশে ব্রাকেটে লিখেছি ক্রি ধাতু নখ প্রত্যয়। কোনো কোনো বইয়ে ক্রি ধাতু অক লেখা আছে, অসুবিধা নেই কিচ্ছু, দুটো যে কোনোটা লিখলেই তুমি নম্বর পাবে। এবার আমরা কারক কাকে বলে তোমরা জানো যদিও, আমি তাও একটুখানি মনে করিয়ে দিচ্ছি যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত পদকেই বলা হয় কারক। পাণিনি বলে গিয়েছিলেন যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্বয় বা সম্পর্কযুক্ত পদই হলো কারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদের সঙ্গে একটা সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কারক নির্ণয় করতে হলে আগে ক্রিয়াপদকে খুঁজে বার করতে হবে। এবারে আমরা দেখতে পাবো যে কারকের প্রকারভেদ। আমরা এখানে দেখো লেখা রয়েছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই নিচে আরও দুটো লেখা রয়েছে, এই দুটো কারক নয়, একটা হলো সম্বন্ধ পদ এবং অন্যটি হচ্ছে সম্বোধন পদ। এই দুটো হলো অকারক পদ, এই দুটো কারক নয়। কেন নয় আমি একটু পরে বলছি। আগে বলি এই কারকগুলো সম্পর্কে, যে কর্তৃকারক আমরা কি করে চিনব। প্রথমেই একটু আগে বললাম যে ক্রিয়াপদকে আমরা খুঁজে বার করব। ক্রিয়াপদের কাছে আমরা যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হবে কর্তৃকারক। যেমন রাম স্কুলে যায়, এই বাক্যে যায় হচ্ছে ক্রিয়াপদ, তাকে আমি প্রশ্ন করছি কে স্কুলে যায়, উত্তর পাবো রাম, তাহলে রাম এখানে হবে কর্তৃকারক। এবার বহুবচন হলে সেক্ষেত্রে কারা দিয়ে প্রশ্ন করব। কর্মকারকের ক্ষেত্রে একই প্রসেস, অর্থাৎ ক্রিয়ার কাছে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কর্মকারক। এইবার দেখো কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক উত্তর পাই, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা প্রাণীবাচক উত্তর পাই। তার মানে কর্ম কিন্তু মূলত দু প্রকার এখানে। একটা কি দিয়ে প্রশ্ন করে যে কর্মটা পাবো তাকে বলা হয় মুখ্য কর্ম, এবং কাকে দিয়ে প্রাণীবাচক যে কর্মটি আমরা খুঁজে পাবো সেটাকে বলা হয় গৌণ কর্ম। যাই হোক, দুটোই কর্মকারকের মধ্যেই পড়ে। যেমন মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, যদি বলি কি খাওয়াচ্ছেন, ভাত, ওটা মুখ্য কর্ম, কর্মকারক। কাকে খাওয়াচ্ছেন, ছেলেকে খাওয়াচ্ছেন, ওটাও কর্মকারক। করণকারক কিসের দ্বারা, কি দিয়ে, কি কারণে বা কেন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কাকে প্রশ্ন করব, ক্রিয়াকে, যে উত্তর পাবো সেটা হবে করণকারক। যেমন কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখছি, কলম দিয়ে। এখানে খেয়াল করো, এই করণকারকের ক্ষেত্রে দ্বারা, দিয়া, কর্তৃক এই রকম অনুসর্গগুলো ব্যবহৃত হচ্ছে। তবে সব ক্ষেত্রে অনুসর্গ ব্যবহৃত হবেই এমন কোনো নিশ্চয়তা নেই, বিভক্তিও ব্যবহৃত হয়। আমি বিভক্তি এবং অনুসর্গের আলোচনা একটু পরে বলছি, এইগুলো আগে বলে নিচ্ছি। এরপরে বলছি নিমিত্তকারক। কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা যদি বোঝায় তাকে বলা হয় নিমিত্তকারক। এটা আগে সম্প্রদান কারক নামে পরিচিত ছিল। সংস্কৃত ব্যাকরণে সম্প্রদান কারক রয়েছে, যেটি আধুনিক ব্যাকরণে, আমাদের বাংলা ব্যাকরণে নিমিত্ত কারক নামে পরিচিত আছে। এবারে আছে অপাদান কারক। কোথা থেকে, কখন থেকে, কবে থেকে, এই সমস্ত দিয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে যে উত্তর পাবো সেটা হবে অপাদান কারক। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে, না সকাল থেকে, তাহলে এটা অপাদান কারক হচ্ছে। আমি বাড়ি থেকে বেরোলাম, কোথা থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি, এটাও অপাদান কারক হবে। এখানেও খেয়াল করো, থেকে, হইতে, চেয়ে, এই রকম অনুসর্গ অপাদান কারকে ব্যবহৃত হয়। আচ্ছা, এবারে অধিকরণ কারক। কোথায়, কখন, কবে, এগুলো দিয়ে যদি ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হবে অধিকরণ কারক। অর্থাৎ স্থান, কাল, পাত্র বোঝাতে হবে অধিকরণ কারকের ক্ষেত্রে। যেমন আমি কাল সকালে কলকাতায় যাব, কখন যাব, কাল সকালে, তাহলে আমরা একটা উত্তর পাচ্ছি, এটা হচ্ছে অধিকরণ কারক। কোথায় যাব, কলকাতায়, এটাও অধিকরণ কারক। তাহলে একই বাক্যে এখানে দুটো অধিকরণ কারক রয়েছে। তাহলে এই 6টা কারক আমরা যেটুকু সংক্ষিপ্তভাবে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। একটা জিনিস খেয়াল করো, করণ কারক, নিমিত্ত কারক এবং অপাদান কারক, এই তিনটে হলো অনুসর্গ প্রধান কারক। এইটা কিন্তু ভালো করে মনে রেখো, পরীক্ষায় এটা আসে যে অনুসর্গ প্রধান কারক দুটো কারকের নাম বলো, কিংবা একটা অনুসর্গ প্রধান কারকের নাম বলো। এমন তোমরা টেস্ট পেপার সলভ করতে গেলে এরকম একাধিক কোশ্চেন পাবে। এই তিনটে হলো অনুসর্গ প্রধান কারক, করণ কারক, নিমিত্ত কারক এবং অপাদান কারক। আর কর্তৃকারক, কর্মকারক এবং অধিকরণ কারক, এই তিনটে হচ্ছে
বিভক্তি প্রধান কারক। তা এইটা খেয়াল রেখো যে এইগুলো দিয়ে প্রশ্ন কিন্তু আসে। এবারে বলি এই দুটোর কথা। এই দুটো হচ্ছে অকারক, কারক নয়। কেন নয়? আমরা কারকের সংজ্ঞা পেয়েছিলাম ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত পদকেই বলা হয় কারক, কিন্তু সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে সেই পদটির কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই এই দুটোকে বলা হয় অকারক পদ। চিনব কি করে? সম্বন্ধ পদ চিনব যে সম্বন্ধ পদের সঙ্গে র কিংবা এর বিভক্তি যুক্ত হয়। তবে খেয়াল রাখতে হবে র কিংবা এর বিভক্তি যুক্ত হলেই সেটা সম্বন্ধ পদ নাও হতে পারে। যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে তবেই কিন্তু সম্বন্ধ পদ হবে। সম্বোধন পদের ক্ষেত্রে সম্বোধন মানে কাউকে কোনো কিছু বলে ডাকা বা সম্বোধন করা। যেমন ধরো, ও ভাই শুনে যাও, ও দিদি আপনার খোপায় কলম, মা গ্লাস জল দাও। তো এই যে বিভিন্ন আমি বাক্য, তিনটে বাক্য বললাম, বিভিন্ন সম্বোধন করলাম, একটা বললাম ও ভাই, একটাই বললাম ও দিদি, একটাই বললাম মা। এই যে কাউকে কোনো কিছু বলে ডাকা বা সম্বোধন করা, সেটাই হচ্ছে সম্বোধন পদ। তোমরা কিন্তু ভুল করেও সম্বন্ধ কারক কিংবা সম্বোধন কারক লিখতে যেও না, তাহলে কিন্তু ওটা ভুল হবে। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এটাই তোমরা লিখবে। তো এই যেটুকু আমরা আলোচনা করলাম, এখান থেকে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেতে পারি। কারক কাকে বলে, কারক শব্দের ব্যুৎপত্তি, তারপরে বিভক্তি প্রধান কারকের উদাহরণ দাও বা বিভক্তি প্রধান কারকের নাম লেখো, অনুসর্গ প্রধান কারকের নাম লেখো কিংবা তার উদাহরণ দাও, সম্বন্ধ পদ কাকে বলে অথবা সম্বন্ধ পদ সম্বোধন পদ এগুলি কারক নয় কেন, উল্টো করেও আসতে পারে অকারক পদ কাকে বলে। তাহলে এইটুকুর মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা পেলাম। এবারে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো তোমাদের। আমি এই কারক বোঝাতে গিয়ে দুটো কথা বলেছি, একটা হচ্ছে বিভক্তি এবং অনুসর্গ। এই দুটো কারকের সঙ্গে সম্পর্কিত, তাই এই দুটো সম্পর্কে আর একটু ধারণা তোমাদের থাকা দরকার। যে বিভক্তি কাকে বলে আমরা 6, 7, 8-এর ব্যাকরণে ওগুলো পড়েছি যদিও, তবুও আর একটু ভালো করে তোমাদের এগুলো স্টাডি করতে হবে। বিভক্তি হচ্ছে এমন কিছু অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেগুলো ধাতু কিংবা শব্দের সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে এবং শব্দকে বা নামপদকে, নাম শব্দকে ক্রিয়াপদে ধাতুকে ক্রিয়াপদে এবং শব্দকে পদে পরিণত করে। তাহলে আমরা দু রকম বিভক্তি পাচ্ছি, একটা হচ্ছে ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে আর একটা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। ধাতুর সঙ্গে যেটা যুক্ত হয় সেটাকে বলবো আমরা ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, শব্দের সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হলো শব্দ বিভক্তি। আচ্ছা, তাহলে বিভক্তির কাজ কি? শব্দ কিংবা ধাতুকে পদে পরিণত করা, এটাই হচ্ছে বিভক্তির প্রধান কাজ। এটাও কিন্তু প্রশ্ন আসে। অনুসর্গ কাকে বলবো? এই যে দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, এগুলো হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কাকে বলবো? যে অনুসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় যেগুলো নিজস্ব অর্থ আছে এবং যেগুলি কোনো পদের পরে স্বাধীনভাবে বসে সেই পদের সঙ্গে কারক সম্পর্ক নির্ণয় করে, এটা হলো বিভক্তি অনুসর্গ। তাহলে বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় তোমরা ভেরি কমন কোশ্চেন, এটা কিন্তু বেশিরভাগ প্রশ্ন সেটে এটা থাকে। তাহলে আমরা কি লিখব যদি দুটো পার্থক্য লিখতে বলে প্রশ্নে? যে বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি সর্বদাই শব্দের পরে যুক্ত হয় বা স্বাধীনভাবে বসতে পারে না, কিন্তু অনুসর্গ শব্দের পরে স্বাধীনভাবে বসে। তো এই দুটো পার্থক্য তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজেই এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো আপাতত এইটুকুই, সব পজ করো যদি পরে মানে কতটা হয়ে। এবার তোমরা দেখো, আমি এক্ষুনি বললাম তোমাদের যে সম্বন্ধপদ নির্ণয় করতে হলে আমরা জানি র বা এর বিভক্তি থাকতে হবে এবং ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ক থাকবে না। কিন্তু সেই সঙ্গে আরও একটা কথা বলেছি যে র কিংবা এর বিভক্তি থাকলেই সেটা সম্বন্ধপদ হয় না। কারকের ক্ষেত্রেও কিন্তু র বা এর বিভক্তি হতে পারে। এইবার দেখো সেই বিষয়টা আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আমি 4টে উদাহরণ এখানে লিখেছি। তুমি আমার বাড়িতে এসো, এখানে আমার, এখানে র বিভক্তি রয়েছে, এটা সম্বন্ধপদ। কেন? এখানে এসো হলো ক্রিয়াপদ। তাহলে কার বাড়িতে আসবে? আমার। কার দিয়ে কোনো প্রশ্ন নেই, কারক নির্ণয়ের ক্ষেত্রে কার দিয়ে কোনো প্রশ্ন হয় না। আমরা যে কটা দেখালাম তোমাদের বোর্ডে লিখে, তার মধ্যে কার এই প্রশ্নটা নেই। এটা সম্বন্ধপদ কারণ ক্রিয়াপদের সঙ্গে এর
সম্পর্ক নেই। দ্বিতীয় উদাহরণে দেখো, এ অনেক পরিশ্রমের ফসল। এইবার এই পরিশ্রমের, এখানে এর বিভক্তি রয়েছে, পরিশ্রম তার সঙ্গে এর, পরিশ্রমের, এটা কিন্তু করণ কারক। এর বিভক্তি রয়েছে তারপরেও করণ কারক। কেন? তার কারণ এই পরিশ্রমের ফসল মানে ফসলটা পরিশ্রমের দ্বারা আমি তৈরি করেছি, অর্থগত দিক থেকে এটা করণ কারক হয়, কারণ দ্বারা বোঝায় এখানে। 3 নম্বরে দেখো, যেখানে বাঘের ভয়ে সেখানে সন্ধ্যা হয়। এই বাঘের, এখানেও এর বিভক্তি আছে, অথচ এটা অপাদান কারক। তার কারণ দেখো, বাঘের ভয়, তার মানে বাঘ থেকে ভয় আসছে। আরও একটা তোমাদের তথ্য দিয়ে রাখি, অপাদান কারক নির্ণয়ের ক্ষেত্রে চলিত, ভীত, উত্থিত, পতিত এইগুলো বোঝালেও কিন্তু অপাদান কারক হয়। অর্থাৎ কোনো কিছু চলছে, ভয় পাওয়া, উত্থিত মানে কোনো কিছু উপরের দিকে উঠছে, পতিত মানে নিচের দিকে কিছু পড়ছে, এমনটাও যদি বোঝায় সেগুলোর ক্ষেত্রে অপাদান কারকই হয়। তো এখানে বাঘের ভয়, তাহলে ভয় বোঝাচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বাঘের ভয় বললে বাঘ থেকে ভয়, এই সব মানে অর্থটা প্রকাশিত হচ্ছে, তাই জন্য এটা অপাদান কারক। 4 নম্বর উদাহরণে দেখো, গুরুদেবের দান প্রস্তুত হয়েছে। তাহলে গুরুদেবের, এখানেও এর বিভক্তি রয়েছে, কিন্তু এটা নিমিত্ত কারক। তার কারণ এখানে দান বোঝাচ্ছে। আমরা নিমিত্ত কারকের উদাহরণে মানে নির্ণয় করতে গিয়ে দেখেছিলাম যে যদি দান করা বোঝায় তাহলে নিমিত্ত কারক হয়। তাহলে এখানে গুরুদেবের দান বললে গুরুদেবকে দান করা বোঝাচ্ছে, এর বিভক্তি থাকা সত্ত্বেও এই কারণে এটা নিমিত্ত কারক। কাজে তোমরা যখন নির্ণয় করবে, র কিংবা এর বিভক্তি দেখেই অন্ধের মতো কিন্তু তোমরা সম্বন্ধপদ লিখে দিও না, আগে বুঝে নাও যে ওটা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই সম্বন্ধপদ হবে। সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন আর একটা ভিডিওতে। আজ আমরা আলোচনা করব বিভক্তি নিয়ে। আমরা কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ আজকে দেখব, অর্থাৎ আমরা বিভক্তিগুলো কারকে বিভিন্নভাবে কিভাবে ব্যবহৃত হয় উদাহরণের সাহায্যে আমরা সেগুলো দেখব। প্রথমেই আমরা একটা কথা বলে নেব যে আমরা জানি তির্যক বিভক্তি বলে একটা কথা আছে। তির্যক বিভক্তি কাকে বলে সেইটা আগে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি এই উদাহরণে যাচ্ছি। যে বিভক্তি সকল কারকেই ব্যবহৃত হয় সেটাই হলো তির্যক বিভক্তি। যেমন এ বিভক্তি, এটাকে আমরা তির্যক বিভক্তি বলে জানি, যে সব কারকেই ব্যবহৃত হতে পারে। আমরা উদাহরণের সাহায্যে সেটা আজকে দেখব যে সত্যি সত্যি এইটা সব কারকে প্রযুক্ত হতে পারে কি না। পরীক্ষায় কিন্তু আসে, যেমন ধরো করণ কারকে একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও, কিংবা এ বিভক্তির উদাহরণ দাও, অপাদান কারকে এ বিভক্তির উদাহরণ দাও, এরকম করে পরীক্ষায় আসে। তো আমরা এই বোর্ডে লিখে রেখেছি, তোমরা এইগুলো খাতায় লিখে নিতে পারো এবং এগুলো ভালো করে মনে রাখবে, মুখস্থ করবে, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা খুব সহজে এটা উত্তর করতে পারো। প্রথমে আমরা কর্তৃকারক নিয়ে আলোচনা করব। কর্তৃকারকে দেখো শূন্য বিভক্তির প্রয়োগ। এই শূন্য বিভক্তিটা কি সেটা আর একটু বলে রাখি, যে বিভক্তি শব্দের পরে যুক্ত হলেও যেটা দৃষ্টিগ্রাহ্য নয়, অর্থাৎ যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে অথচ সেটা দৃষ্টিগ্রাহ্য নয় বা চোখে দেখা যায় না, সেটাই হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তির প্রয়োগ, যে তপন গল্প লিখেছে। কে লিখেছে? না তপন। তাহলে তপন এখানে কর্তা, কিন্তু দেখো এর সঙ্গে শূন্য বিভক্তি প্রযুক্ত হয়েছে, অর্থাৎ এই বিভক্তি চিহ্নটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাই এটি শূন্য বিভক্তি। এ বিভক্তির প্রয়োগ যদি বলি একটা, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, এটা দশে মিলিও হতে পারে, 10 তার সঙ্গে এ। তাহলে দেখো সবে বা সবাই, তাহলে এটা তো কর্তা, কাজটা সবাই মিলে করছি, সবে মিলে করছি বা 10 মিলে করছি, তো বিভক্তি চিহ্ন কিন্তু এ। তাহলে এখানে দেখো কর্তৃকারকে তির্যক বিভক্তির প্রয়োগ আমরা পেলাম। তে বিভক্তি, বুলবুলিতে ধান খেয়েছে। কে খেয়েছে? না বুলবুলিতে, এখানে তে বিভক্তি রয়েছে, তাহলে বুলবুলি এখানে কর্তা, যেহেতু সে খেয়েছে, ধান খেয়ে নিয়েছে, তাই এটা কর্তৃকারক। অন্তঃস্থ বিভক্তি, ঘোড়ায় রথ টানে। কে টানে? ঘোড়া টানে। তাহলে এখানে অন্তঃস্থ বিভক্তি, ঘোড়া কর্তা, কাজ করছে সে, অন্তঃস্থ বিভক্তির প্রয়োগ পেলাম। কে বিভক্তি আমরা জানি সাধারণত কর্মকারকেই কে বিভক্তি আসে, দেখো কর্তৃকারকেও কিন্তু কে বিভক্তির প্রয়োগ রয়েছে। তোমাকে গান গাইতে হবে, তাহলে গানটা কে গাইবে? তুমি, তাহলে তুমি কর্তা এখানে, কিন্তু এখানে দেখো বিভক্তি চিহ্ন রয়েছে কে। তাহলে এই যে কটা আমি লিখে দিয়েছি তোমরা ভালো করে খাতায় নোট করে নাও এবং এইগুলো ভালো করে মনে রেখো, যাতে পরীক্ষার সময় এখান থেকে কোনো প্রশ্ন দিলে তোমাদের কোনো সমস্যা না হয়। এবার আমরা দেখব কর্মকারকে বিভক্তির প্রয়োগ। প্রথমেই শূন্য বিভক্তি, সে বই পড়ে। তাহলে আমরা কি শিখেছিলাম? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাই।
কি পড়ে? উত্তর পাচ্ছি বই, তার মানে এটা কর্মকারক। কিন্তু দেখো এখানে কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই এটা শূন্য বিভক্তি। এবারে এ বিভক্তি বা তির্যক বিভক্তি, খেয়াল করো এই তির্যক বিভক্তির প্রয়োগ পাশে অন্তস্থ লিখে রেখেছি কেন একটু পরে বলছি। আমায় গাইতে বলো না। কাকে গাইতে বলো না? আমাকে। এখানে আছে কিন্তু আমায়, আছে অন্তস্থ, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? আমায়ে, এ উচ্চারিত হচ্ছে। আসলে বিভক্তিটা কিন্তু এ বিভক্তি, কিন্তু এর রূপটা আছে এখানে অন্তস্থ রূপে, তাই এটাও তির্যক বিভক্তির মধ্যেই পড়ে। এবারে দেখো রে বিভক্তি, সোনার সীতারে হরেছে রাবণ। সীতারে মানে সীতাকে, অর্থ তাই বোঝাচ্ছে, কাকে হরণ করেছে? সীতাকে হরণ করেছে, কিন্তু আছে রে, তাই এখানে রে বিভক্তি। অথচ আমরা পেয়েছিলাম যে সম্বন্ধ পদে রে বিভক্তি হয়। এখানে দেখো কর্মকারকেও কিন্তু রে বিভক্তির প্রয়োগ রয়েছে, এটা কাটতে হবে। রে বিভক্তির প্রয়োগ দেখো, সোনার সীতারে হরেছে রাবণ। কাকে হরণ করেছে? সীতারে, কিন্তু বোঝাচ্ছে সীতাকে, আছে রে বিভক্তি, তাই এটি রে বিভক্তির প্রয়োগ। এবার র বা এর বিভক্তি, আমরা জানি সম্বন্ধ পদের ক্ষেত্রে র বা এর বিভক্তির প্রয়োগ ঘটে, কিন্তু দেখো কর্মকারকের ক্ষেত্রেও কিন্তু ঘটে। কি যেন এক ভ্রান্তির সৃষ্টি হয়েছে বা সৃষ্টি, যাই হোক। তো এখানে এই ভ্রান্তির, এখানে দেখো এটা কিন্তু সম্বন্ধ পদ নয়। কিসের সৃষ্টি হয়েছে? না ভ্রান্তির, র বিভক্তি আছে এখানে, কিন্তু কর্মকারকের নিদর্শন এটা। কে বিভক্তি, আমাকে একটা বই দাও। কাকে দেবে? আমাকে দেবে। তাহলে আমরা জানি কর্মকারকে কে বিভক্তি, এটা তো সবাই জানি, খুব কমন ব্যাপার। বেশিরভাগ কর্মকারকের উদাহরণে কে বিভক্তিই পাই আমরা। তো আমাকে কে থাকলে কর্মকারকই হয় সাধারণত। কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা সেইটা পাই, তবে সেটা অবশ্যই কর্মকারক হবে, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে সেক্ষেত্রে কে বিভক্তিই পাবো আমরা, এটাই সাধারণ নিয়ম। এবারে আমরা দেখব করণকারকে বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গের প্রয়োগ। করণকারক আমরা জানি বিভক্তি প্রধান কারক নয়, এটা অনুসর্গ প্রধান কারক। মূলত দ্বারা, দিয়া, কর্তৃক এই রকম অনুসর্গগুলোই করণকারকে ব্যবহৃত হয়, কিন্তু বিভক্তিরও প্রয়োগ রয়েছে, আমরা সেগুলো দেখব। প্রথমেই দেখব শূন্য বিভক্তির প্রয়োগ করণকারকে। ছেলেরা তাস খেলছে, এই একটা কনফিউজিং কোশ্চেন। এইবার যদি আমি প্রশ্ন করি কি খেলছে, তাহলে তো কর্মকারক হয়ে যাবে, কিন্তু এখানে আমি লিখলাম করণকারক। তাহলে এইটা দেখো, এটা বেশ কিন্তু একটা সমস্যার প্রশ্ন। এখানে বুঝে নাও যে তাস কিন্তু যে কার্ডগুলো দিয়ে খেলা হয়, ওই কার্ডটার নামও তো তাস। খেলাটার নাম তাস খেলা ঠিকই আছে, কিন্তু যে কার্ড দিয়ে খেলে, প্লেয়িং কার্ড, ওটাকেও তাসই বলা হয়। তাহলে ছেলেরা তাস খেলছে মানে তারা তাস দিয়ে খেলছে, অর্থগত দিক থেকে এটা করণকারক। এটা কিন্তু বেশ কনফিউজিং প্রশ্ন, এটা একটু পরিষ্কার হয়ে নিও তোমরা। যেমন ছেলেরা ফুটবল খেলে, সেখানেও কিন্তু একই উত্তর হতে পারে। ফুটবল, ওই বস্তুটির নাম তো ফুটবল, সে ফুটবল দিয়ে খেলছে, সেক্ষেত্রে এটা করণকারক হয়, শূন্য বিভক্তি হবে। এ বিভক্তি, এখানেও সেই তির্যক বিভক্তির প্রয়োগ। যে এ বিভক্তি দেখো, মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা মানে মেঘ দ্বারা ঢাকা, অর্থগত দিক থেকে দ্বারা বোঝাচ্ছে, তাই এটা করণকারক। কিন্তু এখানে এ বিভক্তি রয়েছে করণকারকে, তাই আমরা তির্যক বিভক্তি একটু আগে বলেছিলাম তোমাদের যে তির্যক বিভক্তির প্রয়োগ সব কারকই হয়। এখানেও দেখো যে মেঘে ঢাকা তারা, এখানে কিন্তু এ বিভক্তির প্রয়োগ ঘটেছে, অথচ করণকারক। তে বিভক্তি, গ্রামবাসী তাকে অশ্রুতে বিদায় দিলেন। তাহলে অশ্রুতে মানে অশ্রুর দ্বারা, অশ্রুতে কথার অর্থ হচ্ছে অশ্রুর দ্বারা, তাই দ্বারা বোঝাচ্ছে, তাই এটি করণকারক। কিন্তু এখানে দেখো তে বিভক্তি রয়েছে। এর, আমরা জানি র বা এর হলে সম্বন্ধ পদ হয়, কিন্তু করণকারকে হয়। যেমন ধরো লেখক কলমের খোঁচায় নায়ককে হত্যা করলেন। কলমের খোঁচায়, মানে কলমের খোঁচার দ্বারা, কলমের খোঁচায় বললে কলমের খোঁচার দ্বারা বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু এর বিভক্তি থাকলেও এটা করণকারকের মধ্যে পড়ছে। এইবার আমরা যাচ্ছি অনুসর্গের ব্যবহার। দিয়ে বা দিয়া, এই অনুসর্গ, যে মন দিয়ে বই পড়ো। তাহলে এখানে তো স্পষ্ট করে দেওয়াই রয়েছে, এগুলোতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তোমাদের অনুসর্গের ক্ষেত্রে, কারণ দ্বারা, দিয়া, কর্তৃক এইগুলো কিন্তু করণকারকই হয়, অন্য কারকে এটা হয় না। তাই যে এটা দিয়ে বা দিয়া যদি থাকে, তোমরা চোখ বন্ধ করে করণকারক লিখতে পারো। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু করণকারকে দিয়ে অনুসর্গ এই কথাটা লিখবে,
দিয়ে বিভক্তি লিখলে কিন্তু তোমাদের নম্বর দেওয়া হবে না। দ্বারা, তোমার দ্বারা এ কাজ হবে না, এখানেও দেখো সেই দ্বারা অনুসর্গ রয়েছে, তার মানে করণ কারকে দ্বারা অনুসর্গ। করে, তিনি গাড়ি করে যাচ্ছেন, এ করেও কিন্তু একটা অনুসর্গ এবং এইটা করণ কারকের ক্ষেত্রে প্রযুক্ত হয়। তিনি গাড়ি করে যাচ্ছেন, তাহলে আমরা কি লিখব? করণ কারকে করে অনুসর্গ। কর্তৃক, শিক্ষক কর্তৃক ভুলটি সংশোধিত হয়েছে, তাহলে আমি এই যে দ্বারা দিয়া কর্তৃক বলেছিলাম যেখানে কর্তৃকের প্রয়োগ ঘটেছে, এই রকম যদি আসে তা কি লিখব আমরা? করণ কারক কর্তৃক অনুসর্গ।